শিক্ষার্থী অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা করাবো এইচএসসির কেমিস্ট্রি একটা চ্যাপ্টার হচ্ছে জৈব যৌগ। এই জৈব যৌগ মোস্ট অফ দ্য স্টুডেন্টই ভয় পায়, তবে তোমরা যদি নিয়মিত আমার ক্লাসগুলো করো ইনশাল্লাহ দেখবা যে জৈব যৌগ তোমাদের কাছে সহজ হয়ে গেছে। আজকে যেটা পড়াবো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, আমরা জৈব যৌগের একটা পার্ট অ্যালকিনের সংযোজন বিক্রিয়া। তো তার একটা অ্যালকিনের সংযোজন বিক্রিয়ার একটা পার্ট হচ্ছে মার্কনি-কোভের সূত্র। তাহলে আজকে আমরা মার্কনি-কোভের সূত্রটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। দেখো, মার্কনি-কোভের সূত্রটা বোঝার জন্য তোমার যা লাগবে, প্রথমে চিন্তা হবে অপতিসম জিনিসটা কি, বা অপতিসম কার্বন বলতে কি বুঝো। তাহলে দেখো, প্রথমে বুঝতে হবে অপতিসম কার্বন বলতে কি বুঝো। তাহলে একটা উদাহরণ দিয়ে দেখা যাক, বা অপতিসম অ্যালকিন বলতে কি বুঝো। এই অ্যালকিন লেখো যে অপতিসম অ্যালকিন বলতে কি বুঝো। যেহেতু আমরা এটা অ্যালকিন নিয়ে কাজ করতেছি তাহলে এটা সুবিধা হবে। দেখো, এটা যদি আমরা লিখি, এটাই যদি লিখি, দেখো CH2, দেখো আমরা লিখছি কি অপতিসম অ্যালকিন। তাহলে দেখবা এই যে যেখানে দ্বিবন্ধন আছে এটা একটা অ্যালকিন। দেখো এই দ্বীপ বন্ধনের অপর পাশে এখানে আছে কার্বনের সংখ্যা একটা, আর এখানে কার্বন আছে একটা আর একটা, দুইটা। তাহলে দেখো দ্বিবন্ধনের অপর পাশে কার্বন পরমাণুর যে ভিন্নতা, এটা হচ্ছে অপতিসম। তাহলে এই যেটা আমরা বলতেই পারি, এই সাইডে আছে কার্বন পরমাণু একটা দুইটা, এই দিকে আছে একটা। তাহলে দেখো এখানে কার্বন পরমাণুর যে এই যে কম বেশি দ্বিবন্ধনের ওই পাশে এবং এই পাশে, এটা হচ্ছে কি অপতিসম। ওকে, তারপর বুঝতে হবে অপতিসম বিকারক। এখন দেখো একটা বিক্রিয়ার এই যে জিনিসটাকে বলা হয় বিকারক। তাহলে অপতিসম বিকারক কি জিনিস, অপতিসম বিকারক কি জিনিস, এই জিনিসটা তোমাদের বুঝতে হবে। কারণ আমরা মার্কনি-কোভের সূত্রের মধ্যে যখন বলবো অপতিসম বিকারক বলবো, অপতিসম অ্যালকেন বলবো, তোমরা বুঝতে পারবে না, যার কারণে এখানে আমরা বোঝাই দিচ্ছি। দেখো অপতিসম বিকারকটা কি জিনিস, যেমন আছে এখানে HBr আছে। দেখো এদের মধ্যে একটা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে, একটা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে। তাহলে এখন খেয়াল করো, এই যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে এটা কি হয়ে যায় বলো, এটা ভেঙে কি উৎপন্ন করে। চলো তো আমরা বলছিলাম ইলেকট্রোফাইল এবং কি উৎপন্ন করে বলো, নিউক্লিওফাইল উৎপন্ন করে, বা ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল তৈরি করে। তাহলে দেখো এই যে তাদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যর জন্য আমরা এদেরকে বলবো অপতিসম বিকারক। তাহলে আমি আশা করি তোমরা অপতিসম অ্যালকিন আর অপতিসম বিকারক বুঝতে পারছো। এখন তাহলে চলো এই মার্কনি-কোভ কি বলছে, মার্কনি-কোভের সূত্রটা কি বলছে আমরা একটু দেখার চেষ্টা করছি। মার্কনি-কোভ বলছেন যে অপতিসম অসম্পৃক্ত। তাহলে অসম্পৃক্ত কি, যে কার্বন পরমাণু অ্যালকিন এবং অ্যালকাইনকে কি বলা হয়, অসম্পৃক্ত। কারণ কার্বন কার্বন পরমাণু যদি দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকে এবং ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে তাদেরকে বলা হয় অসম্পৃক্ত। তাহলে সে বলছে যে অসম্পৃক্ত অপতিসম অ্যালকিনের সাথে, তাহলে কি বলছে বলো তো। তাহলে দেখো অপতিসম অসম্পৃক্ত জৈব যৌগের সাথে অপতিসম বিকারকের সংযোজন বিক্রিয়া। তাহলে আমরা কি বললাম, আবার বলি, অসম্পৃক্ত অপতিসম জৈব যৌগের সাথে অপতিসম বিকারকের সংযোজন বিক্রিয়ায় দেখো যেখানে দেখো এই যে কার্বনের সাথে হাইড্রোজেন সংখ্যা কম থাকে, যে কার্বনে দেখো এই কি হাইড্রোজেন সংখ্যা কম, যে কার্বনের সাথে হাইড্রোজেন সংখ্যা কম থাকে, তাহলে দেখো যে কার্বনের সাথে হাইড্রোজেন সংখ্যা কম থাকে, মনে রাখো কম থাকবে। এই যে বিকারক অণুর যে দুইটা প্রান্ত আমরা বের করছিলাম, একটা হলো প্লাস আরেকটা কি দেখো মাইনাস, এটাকে ভাঙলে তো এটাই পাওয়া যায়, ঠিক না। তাহলে এটা ভেঙে আমরা কি পাইছি, H প্লাস আর মাইনাস। তাহলে এই যে বিকারক অণুর যে ঋণাত্মক অংশটা, যে কার্বনের সাথে হাইড্রোজেনের সংখ্যা কম থাকবে সেখানে প্রবেশ করবে। তাহলে মার্কনি-কোভ এটাই বলছে যে যে কার্বনের সাথে হাইড্রোজেন সংখ্যা কম থাকবে
সেখানে কি প্রবেশ করবে বলো, এই যে বিক্রিয়ার অণুর যে ঋণাত্মক অংশ আছে সেখানে প্রবেশ করবে। এটা হলো মার্কোনিকভের সূত্র। তাহলে আবার বলি যে মার্কোনিকভ কি বলছে, বলছে অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগের সাথে অপ্রতিসম বিকারকের সংযোজন বিক্রিয়ায় বিকারক অণুর ঋণাত্মক অংশ যে কার্বনের সাথে হাইড্রোজেন সংখ্যা কম থাকে সেখানে প্রবেশ করে। তাহলে দেখো আমরা এখানে একটা জিনিস লিখছি, এটা হচ্ছে 90% আর একটা হচ্ছে 10%। তাহলে দেখো এই মার্কোনিকভের সূত্রের মধ্যে যেখানে হাইড্রোজেন সংখ্যা কম ছিল সেখানে এই যে ব্রোমিন ঋণাত্মক অংশটা প্রবেশ করছে, এই জন্যই আমরা এটা লিখছি 90%। আর যেহেতু এটাও হয়, কিন্তু এটা এই সূত্রের সাথে মিলে না, যার কারণে এটার পার্সেন্টেজটা হয় 10% আর এইটার পার্সেন্টেজটা হয় 90%, কারণ 90 ভাগে এটাই ঘটে। তাহলে মার্কোনিকভের সূত্রটা আবার আমরা একটা বলি, অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় অপ্রতিসম বিকারকের ঋণাত্মক অংশ যে কার্বনের সাথে হাইড্রোজেন সংখ্যা কম থাকে সেখানে প্রবেশ করে। দেখো এই যে হাইড্রোজেন সংখ্যা আছে একটা, এখানে প্রবেশ করছে, এর জন্য এটা 90%। আর এখানে দেখো হাইড্রোজেন সংখ্যা আছে দুইটা, এখানে একটা প্রবেশ করছে, এটা পার্সেন্ট হচ্ছে 10%। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন দেখো এই বিক্রিয়াটা কিছু ধাপে সংঘটিত হয়। এই বিক্রিয়াটা বেসিক্যালি 3টা ধাপে সংঘটিত হয়। কয় ধাপে সংঘটিত হয়? 3 ধাপে। তাহলে আমরা 3টি ধাপ লিখে দেই। তাহলে 3টি ধাপে ঘটে। প্রথম ধাপটা হচ্ছে এই যে দেখো অপ্রতিসম যে একটা বিকারক ছিল, এটার মধ্যে কি হবে? ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইলের কি হবে? তৈরি হবে। তাহলে 1 নম্বর ধাপটা কি বললাম, যে ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল তৈরির ধাপ। তাহলে হাইড্রোজেন ব্রোমিন, এই হাইড্রোজেন ব্রোমাইড ভেঙে কি উৎপন্ন করবে? হাইড্রোজেন প্লাস, আর উৎপন্ন করবে ব্রোমিন মাইনাস। তাহলে এটা ছিল তাদের 1 নম্বর ধাপ। 2 নম্বর ধাপ হলো যে এই যে হাইড্রোজেন এই যে জৈব যৌগটা আছে অসম্পৃক্ত জৈবের মধ্যে আক্রমণ করে কার্বোক্যাটায়নের সৃষ্টি করবে। তাহলে দেখো, তাহলে এই যে হাইড্রোজেন প্লাসটা এটার মধ্যে আক্রমণ করে কি সৃষ্টি করবে? কার্বোক্যাটায়ন। এখন প্রশ্ন করতে পারো যে কেন কার্বোক্যাটায়নের সৃষ্টি হবে? কারণ দেখো এখানে যদি কার্বোক্যাটায়ন মানে হচ্ছে যে কার্বনের সাথে প্লাস থাকবে এটাকে বলা হয় কার্বোক্যাটায়ন। যদি প্লাস অণু যদি এখানে সৃষ্টি না করতে পারি তাহলে ব্রোমিন আসার কোনো সম্ভাবনা নাই। আমরা জানি প্রত্যেকটা জিনিসই প্লাস মাইনাসের মধ্যে আকর্ষণ আছে। দেখো তাহলে দেখো প্রত্যেকটা জিনিসের একটা আকর্ষণ থাকে, প্রত্যেকটা জিনিসের তার বিপরীত জিনিসকে আকর্ষণ করে। তাই আমরা যদি এখান থেকে ঋণাত্মক অংশটা নিয়ে আসতে চাই, এটাকে তার ধনাত্মক হইতে হবে। তাহলে দেখো এই হাইড্রোজেন প্লাসটা যখন এখানে যাবে তখন কার্বোক্যাটায়নের সৃষ্টি হবে। তাহলে কি হবে? দেখো CH2 আছে, তাহলে কি সৃষ্টি হবে? হাইড্রোজেন প্লাসের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে বলো? যেটা 90% লিখছিলাম আমরা এটা লিখতেছি। তাহলে দেখো তোমরা তারপরে এখানে একটা সৃষ্টি হবে, যেহেতু দুইটাই হইতে পারে। তাহলে এখন 3য় নাম্বার ধাপে হবে এই যে বিকারক অণুর ঋণাত্মক অংশটা সংযোজন করবে। এখন দেখো দুইটা জিনিস আছে, তাহলে দুইটা জিনিসের মধ্যে আমরা কোনটা নিয়ে আসবো? যার সক্রিয়তার ক্রম বেশি। এখন প্রশ্ন আসতে পারে সক্রিয়তার ক্রমটা কি জিনিস? দেখো সক্রিয়তার ক্রমটা হলো যে কার্বনের সাথে হাইড্রোজেন কম থাকবে তার সক্রিয়তা বেশি। তাহলে আমরা বলতে পারি এখানে একটা রেঞ্জ আছে। সক্রিয়তার ক্রম হচ্ছে এই বিক্রিয়া ক্ষেত্রে প্রথমে যদি 3 ডিগ্রি থাকে তাহলে 3 ডিগ্রি হবে, না থাকলে 2 ডিগ্রি হবে, না থাকলে 1 ডিগ্রি হবে। তাহলে এখন দেখো তোমরা ডিগ্রিটা হয়তো তোমরা বুঝতে পারো না, এই 3 ডিগ্রি কি, 2 ডিগ্রি কি, 1 ডিগ্রি কি। যে কার্বনের সাথে যদি একটা হাইড্রোজেন থাকে সেটা হলো 3 ডিগ্রি হাইড্রোকার্বন, আর যদি দুইটা থাকে সেটা হলো 2 ডিগ্রি। তাহলে দেখো এখানে একটা আছে, তাহলে এই সক্রিয়তার ক্রম অনুসারে এইটা আমরা নিয়ে আসবো। তোমরা প্রশ্নই করতে পারো যে আমরা এটা নিলাম না কেন, এটা নিলাম কেন? এখানে সক্রিয়তার ক্রমের ভিত্তির জন্য আমরা এটা নিলাম। তাহলে 3য় নাম্বার ধাপটা কি হবে বলো? কার্বোক্যাটায়নকে আক্রমণ করবে ব্রোমিন, মানে ব্রোমিনটা আক্রমণ করবে, কারণ বিকারক অণুর ঋণাত্মক অংশটা আক্রমণ করবে। তাহলে কি হবে? দেখো তারপর দেখো কে আক্রমণ করলো? ব্রোমিন। বিক্রিয়া করে
কি উৎপন্ন করবে, যেটা আমরা 90% লিখছি এইটা। তাহলে দেখো এটা লিখে ফেলি এখন। CH3, দেখো এখানে আমার জায়গা নাই, আমি এটা বুঝে নিও যে এখানে CH3 লিখছি আমরা। তাহলে দেখো এই জিনিসটা কি আমরা প্রথমেই লিখে নিছি, এটাই ছিল মার্কোনিকভের সূত্র। এখন দেখো এইগুলো আমি কেন লিখলাম, এই বিক্রিয়া তো এখানেই হয়ে গেছে, এগুলো হলো তার কৌশল বা মেকানিজম। তাই এটা তুমি যদি না দাও পরীক্ষার খাতার মধ্যে, তাহলে তোমাকে ফুল মার্ক তারা দিবে না। এখন আমি দেখাবো যে এই প্রশ্নটা পরীক্ষার মধ্যে কিভাবে আসবে। তাহলে আমি এগুলো মুছে দিলাম। তাহলে দেখো এই প্রশ্নটা কিভাবে তোমাদের আসে। দেখো জৈব যৌগের আমাদের স্টুডেন্ট যারা আছে, মোস্ট অফ দ্য স্টুডেন্ট তারা কোশ্চেনকে ধরতে পারে না। আমি দেখাবো আজকে কিছু কোশ্চেন তোমাদের দেখাবো। এইটা দেখো, এইটা এইভাবে না দিয়ে থাকি, এটা থাকবে একটা নাম দেওয়া থাকবে। কি নাম দেওয়া থাকবে? পুপিন ট্রুইন দেওয়া থাকলো ধরো, বা পুপিন থাকতে পারে, এটা তুমি ধরে নিতে পারো। কারণ যেহেতু আমরা পুপিন কেন লিখলাম এখানে, যেহেতু 3 কার্বন নিয়েছিলাম আমরা, এই জন্য আমরা লিখলাম এই যে পুপিন ট্রুইন থাকলো। আর এখানে এইটা থাকতে পারে হাইড্রোজেন ব্রোমাইড, আর এখানে কিছুই থাকবে না। এখানে ধরো একটা দেওয়া আছে 90%, এটা দেওয়া আছে, সরি এটা পরে লিখি, ধরো দেওয়া আছে এ আর বি উৎপন্ন করছে, এইটার সাথে এটা বিক্রিয়া করে এ আর বি উৎপন্ন করছে। এখানে শুধু একটা দাস দেওয়া আছে, এটা হচ্ছে 90%, এটা হচ্ছে 10%। তাহলে দেখো তোমরা এইগুলা বুঝো আর না বুঝো, এখানে পার্সেন্টেজটা দেখে তোমরা বুঝতে পারবা যে এটা মার্কোনিকভের সূত্র তোমাকে লিখতে বলছে। তাহলে আমি আশা করি তোমরা এই কোশ্চেনটাও পরীক্ষার খাতার মধ্যে ধরতে পারবে ইনশাআল্লাহ। তাহলে দেখো এটা তোমরা বুঝতে পারছো কোশ্চেনটা কিভাবে আসবে। তোমাদের পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসে আমি সেগুলো 1 মিনিটে লিখে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ দাও। সেটা হচ্ছে মার্কোনিকভ এর সূত্র। 1 নাম্বার হচ্ছে মার্কোনিকভের সূত্র, তারপর হচ্ছে বিপরীত মার্কোনিকভ, তারপরে হচ্ছে SN1 SN2 E1 E2, তারপরে 3য় নাম্বার হচ্ছে সাইজেপ নীতি, তারপরে আছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার 5টা বিক্রিয়া, যেটা আমি আগের ক্লাস তোমাদের পড়াইছি। তারপরে আছে 5 নাম্বার আছে মেটা ও আর্থ নির্দেশক। তাহলে দেখো যে ছাত্রটা মার্কোনিকভ, বিপরীত মার্কোনিকভ, সাইজেপ নীতি, SN1 SN2 E1 E2, ইলেকট্রোফিলিক 5টা বিক্রিয়া এবং মেটা এবং আর্থপ্রেরণ নির্দেশক পারবে, সে জৈব যৌগের 1.5 সেট কোশ্চেন অ্যান্সার করতে পারবে। কোনো ছাত্র যদি আর কিছুই না পড়ে, এইগুলো যদি পড়ে আর প্রশ্নটা ধরতে যদি সে পারে, তাহলে সে 1.5 সেট কোশ্চেন অ্যান্সার করতে পারবে। আর 1 সেটের জন্য আমাদের অনেক পড়তে হবে। তো তোমরা যদি আমাদের সাথে থাকো ইনশাআল্লাহ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের অনুপ্রেরণা দিয়ে আমরা প্রত্যেকটা বিক্রিয়ায় তোমাদের পড়াবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।